হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের আমাদের ক্লাস 11-এর একটা টপিকের উপর আলোচনা হবে। যে টপিকটা অলরেডি আমরা শুরু করেছি সেটা হলো ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তির যে ফার্স্ট বিষয় যেটা আলোচনা হয়েছিল সেটা হলো কার্যের ধারণা, শক্তির ধারণা, কার্যের একক, শক্তির একক, কার্যের মাত্রা, শক্তির মাত্রা। আর আমরা সেখানে মূলত যেটা আলোচনা করেছিলাম সেটা হলো কার্য এবং শক্তি হলো একই রাশি, তাদের নামকরণ হয়েছে দুটো সেন্সের উপর ভিত্তি করে, কিন্তু রাশিগতভাবে পরিমাপগতভাবে দেখলে তারা সেম, অর্থাৎ তাদের একক মাত্রা সব কিছুই এক। আর সবশেষে যেটা আমরা জেনেছি সেটা হলো কার্য শক্তি উপপাদ্য। সেখানে আমরা দেখিয়েছি কিছু পরিমাণ কার্য করা হলে সেটা কোনো বস্তুর গতিশক্তি বৃদ্ধির সঙ্গে তার মান সমান হবে। কার্যশক্তি উপপাদ্যটা আমরা বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। শুধু যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে আমরা কাজ করছি সেখানে তার গতিশক্তি বাড়ছে তার জন্য শুধু নয়, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। সব জায়গায় কিন্তু কার্য শক্তি উপপাদ্যটা প্রয়োগ আমরা সেখানে একেবারে কমপ্লিটলি দেখেছি। আজকের আমরা দ্বিতীয় শক্তি, আমরা জানি যে শক্তি বিভিন্ন রকম আছে, বিভিন্ন প্রকার শক্তির কথা আমরা ছোটোবেলা থেকে সায়েন্সে পড়ে আসছি। সেখানে আমরা বলেছি তাপ শক্তি, তারপরে আর কি বলেছি, সেখানে আলোক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, এই সমস্ত শক্তির কথা আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝি না, আমরা অনেক যে কোনো কিছুর মোশন, ধরো একটা ফ্যান ঘুরছে, কি তুমি ছুটে যাচ্ছ, কোনো কিছুকে মোশনে আনতে গেলে আমরা একটা বল দিই, অর্থাৎ কোনো কিছুকে সরাতে গেলে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে বা ঘোরাতে গেলে বা মোশনে আনতে গেলে বা মোশন থেকে স্থির অবস্থায় আনতে গেলে আমরা যান্ত্রিক বল দিই। আমরা পেশির যে বলটা দিচ্ছি সেটাও যান্ত্রিক বল। এই যে কৃতকার্য, অর্থাৎ যান্ত্রিকভাবে সরানোর জন্য আমরা যেগুলো করছি, যা করছি, তার জন্য সেই কৃতকার্য করার জন্য আমাদের যা স্টোর রাখতে হয়, আমাদের যা দরকার থাকা দরকার, যে এবিলিটি বা সামর্থ্য থাকা দরকার, তাকেই আমরা বলছি যান্ত্রিক শক্তি। সেই যান্ত্রিক শক্তির ফার্স্ট উদাহরণ আমরা পেয়েছি আগের লেকচারে। সেখানে আমরা গতিশক্তির কথা আলোচনা করেছি। গতিশক্তি এক্সপ্রেশন আমরা কি পেয়েছি না, গতিশক্তি হলো ½ mv²। এমটা কি, বস্তুর ভর, আর ভিটা হলো বস্তুর গতিবেগ। অর্থাৎ বস্তুর ভর এবং গতিবেগের জন্য, অর্থাৎ বস্তুর ভর আছে কিন্তু গতিবেগ নেই, তাহলেও হবে না। ভর আছে, যে কোনো একটা বস্তুর ভর তো থাকবে, সেটা স্বাভাবিক। ভর আছে, তার সঙ্গে বেগের কারণে তার কিছু কার্য করার সামর্থ্য লাভ হচ্ছে, সেটাও আমরা ক্লিয়ারলি আলোচনা করছি। সেইটাকে আমরা বলছি গতিশক্তি। এছাড়াও আরেকটা শক্তি আছে যেটাকে আমরা স্থিতিশক্তি বলছি। এই স্থিতিশক্তি আর গতিশক্তিকে আমরা বলি যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে আমরা যান্ত্রিক শক্তি বলি। ইংরেজিতে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে, যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে বলে যান্ত্রিক শক্তি। সেই যান্ত্রিক শক্তি দু রকমের হয়। এই যান্ত্রিক শক্তি দু রকমের হয়। একটা হলো যান্ত্রিক শক্তির প্রথমটা হলো গতিশক্তি, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলেছি।
আর 2 নম্বর হলো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। গতিশক্তি আর স্থিতিশক্তি। গতিশক্তি কাকে বলে আমরা বলেছি। আজকে আমরা স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা করব অ্যাট ফার্স্ট, তারপরে আমরা ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের এই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা শেষ হবে। স্থিতিশক্তি কাকে বলে না, স্থিতিশক্তি হলো এমন এক প্রকার শক্তি যেটা বস্তু তার গতিতে থাকুক, অর্থাৎ বস্তু গতিশীল থাকুক অথবা স্থির থাকুক, যেভাবেই থাকুক না কেন, এই স্থিতিশক্তিটা সে ধারণ করতে পারে। তাহলে বস্তু গতিশীল থাকলেও তার মধ্যে স্থিতিশক্তি থাকতে পারে। স্থিতিশক্তি মানে এই নয় যে, অনেক জায়গায় অনেক সময় তোমাদের ভুল কনসেপ্ট আসতে পারে যে স্থিতিশক্তি মানে এই নয় যে স্থির বস্তু যে শক্তি বহন করে বা শক্তি জমা রাখে তাকে বলা হয় স্থিতিশক্তি, তা কিন্তু নয়। স্থিতিশক্তি বস্তুর গতিশীল থাকলেও থাকতে পারে আর বস্তু স্থির থাকলেও থাকতে পারে, কিন্তু তার জন্য একটা স্পেশাল তার চেঞ্জ আসতে হবে। ধরো আমি একটা বস্তুকে এখানে রেখেছি, এবার এই বস্তুটাকে আমি উঠালাম উপরের দিকে, তাহলে তার কী চেঞ্জ হলো না, তার পজিশনের চেঞ্জ হলো। তার এই গ্র্যাভিটেশনাল ফিল্ড, এখানে আমরা যে গ্র্যাভিটি আছে অভিকর্ষের মধ্যে তার একটা পজিশন চেঞ্জ হলো। শুধু পজিশন চেঞ্জ হলে হবে না, সেখানে একটা ফিল্ডের মধ্যে পজিশন চেঞ্জ হতে হবে। সেটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, গ্র্যাভিটেশনাল ফিল্ড হতে পারে, যে কোনো ফিল্ডের মধ্যে তার পজিশন চেঞ্জ হলো, অথবা তার কনফিগারেশন চেঞ্জ হলো, তার বিকৃতি ঘটানো হলো। অর্থাৎ একটা জিনিসকে আমি একটা ঠেলে চেপটে দিলাম, তাহলে তাকে বিকৃত করলাম, অথবা টেনে তাকে বাড়িয়ে দিলাম, তাহলে তার বিকৃতি ঘটালাম। এই বিকৃতির কারণে এবং অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে একটা কার্য করার সামর্থ্য জন্মাবে। সেই কার্য করার সামর্থ্যকে যে শক্তি বলবো, যে যান্ত্রিক শক্তি বলবো, সেই যান্ত্রিক শক্তিটাই হলো স্থিতি শক্তি। লিখে ফেলা যাক, কোনো বস্তুর অবস্থান অর্থাৎ পজিশন ও কনফিগারেশন, বিকৃতি, অবস্থানের পরিবর্তন ও বিকৃতির, এটাকে বলা হচ্ছে কনফিগারেশন। বিকৃতির কারণে ওই বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে। তাহলে তুমি বুঝতেই পারছো যে তুমি একটা ধনুক এরকম করে টানছো, তাহলে ধনুকের যে ছিলা, সেই ছিলাটা আরেকটু বেশি বেঁকে যাচ্ছে। সুতোটা, দড়িতে যে দড়িটা থাকে সেইটা দিয়ে তুমি টানছো, পুরো ধনুকটার একটা বিকৃতি ঘটছে। তার ফলে সেখানে সে তার স্বাভাবিক অবস্থায়, তাকে যদি আমি এইরকম করে এই অবস্থা থেকে ছেড়ে দিই, সে স্বাভাবিক যে অবস্থায় ছিল, অর্থাৎ তার প্রাথমিক যেরকম সে দেখতে ছিল সেরকম হতে চাইবে। আর তার জন্য সে কি করবে, সে আবার প্রাথমিক তার যেরকম তার অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যাবে। তখন সে কিছু পরিমাণ শক্তি রিলিজ করবে। কেন শক্তি রিলিজ করবে না, আমি যখন তাকে টেনে আমি যখন বিকৃতি ঘটিয়েছি, তখন আমি কিছু একটা কাজ করেছি, সেই কাজটা তার মধ্যে জমা ছিল। সেই কাজটা যে শক্তি হিসাবে জমা ছিল সেটা হলো স্থিতিশক্তি। দ্বিতীয়, আমরা একটা স্প্রিংকে টানলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলে কী হবে, তাই সে তার দোলন শুরু করে দেবে। স্প্রিং যখন এমনি স্বাভাবিক দৈর্ঘ্যে ছিল তখন তার বিকৃতি ঘটেনি। আমি স্বাভাবিক দৈর্ঘ্য থেকে টেনে বাড়ালাম, অর্থাৎ বাইরে থেকে আমি কিছু কাজ করলাম। এই কাজ করার ফলে তার
মধ্যে একটা কাজ করার সামর্থ্য তৈরি হলো, সেটাই হলো স্থিতিশক্তি। অথবা আমি একটা বস্তুকে এখান থেকে উপরে নিয়ে গেলাম, তাহলে কী হবে, আমি এখানে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করেছি। কাজ করার কারণে এখানে এই বস্তুটার উপর সেই কাজ শক্তি হিসাবে স্টোর রয়েছে, জমা রয়েছে, সেটাই হলো স্থিতিশক্তি। তাহলে আমরা বুঝতে পারছি যে স্থিতিশক্তি স্টোর থাকে, জমা থাকে, ইলেকট্রিক ফিল্ডেও জমা থাকে, গ্র্যাভিটেশনাল ফিল্ডেও জমা থাকে, ম্যাগনেটিক ফিল্ডেও জমা থাকে। যেখানেই থাকুক না কেন, স্থিতিশক্তি একটা বস্তুর মধ্যে জমা থাকে। আর সুযোগ পেলে সে কি করে, সেই জমাটা বিলিয়ে দেয়। কাকে বিলিয়ে দেয়? গতিশক্তি হিসাবে বিলিয়ে দেয়। এইটা মাথায় রাখতে হবে। তুমি দেখো, গতিশক্তি স্থিতিশক্তি হিসাবে নাও রূপান্তরিত হতে পারে। গতিশক্তি তাপ শক্তি হতে পারে, শব্দ শক্তিতে রূপান্তরিত হতে পারে, অনেক শক্তিতে রূপান্তরিত হতে পারে। কিন্তু স্থিতিশক্তির যে স্বাভাবিক, এটা নেচার থেকে পাওয়া, যে স্থিতিশক্তির স্বাভাবিক টেন্ডেন্সি কি না, সেখান থেকে আমরা সাধারণত গতিশক্তি পাবো। তবে এই স্থিতিশক্তি আর গতিশক্তি একেবারেই যান্ত্রিক, মেকানিক্যাল এনার্জির কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা স্থিতিশক্তির যদি এক্সপ্রেশন পেতে চাই অবস্থানের পরিবর্তনের জন্য, সেটা আমরা কীরকম পাবো? ধরো এইরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুর ভর m, তাহলে এই দিকে ওজন কাজ করছে mg। এবার এই বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাব, এখানে এই উচ্চতায় এটাকে ওঠাবো। তার জন্য যে কৃতকার্য করতে হলো সেটা হলো নিচের দিকে mg আর উপরের দিকে h। তাহলে এখানে কৃতকার্য হলো mg ইন্টু h। বলবে স্যার উপরের দিকে আপনি উঠিয়েছেন, নিচের দিকে ওজন কাজ করছে 180 ডিগ্রি, তাহলে তো ঋণাত্মক হবে কৃতকার্য। না, এটাও তোমাকে ভালো করে বুঝতে হবে প্রিভিয়াস ভিডিওতে, যে আমার দ্বারা কৃতকার্য, অর্থাৎ এখানে এক্সটার্নাল এজেন্সি, আমি করতে পারি, রাম করতে পারে, ভীম করতে পারে, শ্যাম করতে পারে, এটাকে এক কথায় বলা হয় কি বহিস্থ সংস্থা বা বহিস্থ এজেন্ট। এক্সটার্নাল এজেন্সি এখানে কাজ করছে, সেই কাজটা ওর মধ্যে স্টোর থাকছে। তাহলে mgh পরিমাণ শক্তি স্টোর হয়ে থাকছে, এইটাকেই আমরা বলবো স্থিতিশক্তি। ইউ সমান mgh। আমাদের পিডিএফে ভি লেখা আছে, আর আমি এখানে ইউ দিয়ে করছি, কোনো অসুবিধা নেই, তোমরা যেটা পারো অ্যাডজাস্ট করবে, ইউ বা ভি যে কোনো দিয়ে লিখতে পারো। এখন এখানে যদি আমি ডিইউ বাই ডিএইচ করি, এখানে এম কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এইচটা খালি এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এইচটা খালি চেঞ্জ হচ্ছে। তাহলে ডিইউ বাই ডিএইচ যদি করি তাহলে কি হবে? mg। এখানে যদি মাইনাস করি তাহলে এখানে মাইনাস হবে। তাহলে একটা জিনিস এখান থেকে আমরা স্পেশাল একটা কেস থেকে এখানে আমরা একটা সিদ্ধান্তেও মোটামুটিভাবে উপনীত হতে পারি যে এই স্থিতিশক্তির যে ডিফারেন্সিয়েশান, এটাকে গ্রেডিয়েন্টও বলা যাবে। স্থিতিশক্তির ডিফারেন্সিয়েশান পজিশনের জন্য হচ্ছে, সেটা এই mg অর্থাৎ এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান। এর ওপর প্রযুক্ত বল কোন দিকে আছে? মাইনাস mg, মানে নিচের দিকে বোঝানোর জন্য। এইটাই হচ্ছে ফোর্স অফ ফিল্ড, ফিল্ড ফোর্সও বলতে পারো। অর্থাৎ ক্ষেত্রের জন্য যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা এটার সঙ্গে সমান হয়। অর্থাৎ মাইনাস ডিইউ বাই ডিএক্স, এইচের জায়গায় যদি এক্স থাকতো তাহলে আমি পেতাম এই রকম। অর্থাৎ স্থিতিশক্তি যদি ইউ হয়, এবারে আমি সেটাকে একমাত্রিকভাবে প্রকাশ করলে যেটা পাবো, একমাত্রিকই আমরা এখানে প্রকাশ করব। আমরা বড় কঠিনে যাব না, আর দিয়ে লিখব না। আমরা ক্লাস 11 আমরা এইভাবেই শিখব যে একমাত্রিক ক্ষেত্রে, একমাত্রিক লেখার দরকার নেই, যে ইউ যদি স্থিতিশক্তি হয়, ইউ যদি স্থিতিশক্তি হয় আর এক্স যদি অবস্থান হয়, অবস্থান বোঝায়, তাহলে আমি এফ পাবো। এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার, আর এটা হলো গিয়ে ভেক্টর। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এফের যে মানটা পাবো সেই এফটা হলো কি না, হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র মানে এখানে একটা বল ও ক্ষেত্র। হ্যাঁ, সেই বল ও ক্ষেত্রের বল, সেই বলটা এফ সমান আমি লিখতে পারবো মাইনাস, এখানে দেখো আমরা লিখেছিলাম কি মাইনাস ডিইউ বাই ডি এইচ লিখেছিলাম, সেখানে আমরা এক্স লিখবো।
সমান এফ, অর্থাৎ আমরা ডিইউ বাই ডিএক্স সমান লিখতে পারবো মাইনাস এফ। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা অফ দিস টপিক। এইখানে যেটা আমরা আলোচনা করছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপাততভাবে আমাকে এরকম করতে হবে যে ডিইউ ইকুয়ালস টু মাইনাস এফ ইন্টু ডিএক্স। এবার ধরো একটা পজিশান x1 থেকে x2-তে আমি নিয়ে গেছি, তাহলে এখানে ইন্টিগ্রেশান করলে ইউ আই থেকে ইউএফে নিয়ে যাচ্ছি। এবার ইউআই এটার ইন্টিগ্রেশান কী হবে, ইউএফ মাইনাস ইউআই। আর এটা ডেফিনিট ইন্টিগ্রাল করেছি, এর কোনো ইন্টিগ্রেশান কনস্ট্যান্ট লাগবে না। এটাকে আমি লিখবো এরকম মাইনাস x1 টু x2 এফ ইন্টু ডিএক্স। এই এফ ইন্টু ডিএক্স এখানে কী লিখলাম, ইউএফ মাইনাস ইউআই, ইউএফ মাইনাস ইউআই। এই এফ ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশান করলে আমরা যেটা পাই সেটা কি না, এটা হলো কৃতকার্য, এটা হলো কৃতকার্য। তাহলে এটাকে আমরা লিখব মাইনাস ডব্লিউ, কৃতকার্যের আগে একটা মাইনাস চিহ্ন বসাবো। এইটা তুমি ভালো করে দেখে নাও। আবার একবার আমি বলছি যে একটা বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন ঘটেছে। প্রাথমিক স্থিতিশক্তি ছিল ইউআই, অন্তিম স্থিতিশক্তি হলো ইউএফ। সেক্ষেত্রে স্থিতিশক্তির সঙ্গে কৃতকার্যের রাশিমালা কি, সম্পর্ক কি না, ডেল্টা ইউ সমান হবে মাইনাস ডব্লিউ। ডেল্টা ইউ মানে কি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু মাইনাস ডব্লিউ। এবারে তুমি আসল জায়গায় আসতে পারবে। এইটা তো আমরা এক্ষুনি দেখলাম। এখন আমরা কি করব, এই ডব্লিউ সমান কি না, কার্য শক্তি উপপাদ্য অনুযায়ী, কার্য শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি ডাব্লিউ সমান ডেল্টা কাইনেটিক এনার্জি। ঠিক, তাহলে এই কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আমি লিখতে পারি ডব্লিউ। এই মানটাকে আমি এখানে বসাবো। এখানে আমি বলবো ইউএফ মাইনাস ইউআই সমান মাইনাস ডব্লিউ। মাইনাস ডব্লিউ মানে কি, মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এবার এটাকে আমি এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসলে কি হবে, ইউএফ প্লাস কাইনেটিক এনার্জি এফ সমান ইউআই প্লাস কাইনেটিক এনার্জি আই। এটা কি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলকে কি বলা হয় না, মোট যান্ত্রিক শক্তি। তাহলে এটা হচ্ছে মোট অন্তিম যান্ত্রিক শক্তি সমান মোট প্রাথমিক যান্ত্রিক শক্তি। মোট প্রাথমিক যান্ত্রিক শক্তি আর মোট অন্তিম যান্ত্রিক শক্তি সমান হচ্ছে। তার মানে কি, এখানে কোনো শক্তির অপচয় ঘটেনি। কোন ক্ষেত্রে শক্তির অপচয় ঘটে না, না যখন সংরক্ষিত ক্ষেত্র থাকে, অর্থাৎ এই ঘর্ষণ, এই সান্দ্রতা বল, এই সমস্ত বল যে সমস্ত জায়গায় থাকবে সে সমস্ত জায়গায় সবসময় শক্তির অপচয় ঘটবে, অর্থাৎ সেই শক্তিটা আমি ফেরত পাবো না। এখানে আমি গ্র্যাভিটির এগেনস্টে একটা বস্তুকে উঠিয়েছিলাম, আবার ছেড়ে দিলে আবার শক্তি ফেরত পাচ্ছি, কিন্তু সেসব ক্ষেত্রে শক্তির ফেরত পাওয়া যায় না। সেখানে কিন্তু যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে না। আর এখানে যান্ত্রিক শক্তি ধ্রুবক রয়েছে। এই কারণে এই যে বিষয়টা আমরা প্রমাণ করলাম, এই যে জিনিসটা, এটা কেবলমাত্র সংরক্ষী বলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সংরক্ষী বলের ক্ষেত্রে, সংরক্ষী বলের জন্য আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ডিউ বাই ডিএক্স সমান এফ। সংরক্ষী বলের জন্য মাইনাস ডিউ বাই ডিএক্স সমান এফ বা ডিউ ডিএক্স সমান মাইনাস এফ। এবং সেখানের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি যে শক্তির সংরক্ষণ সূত্র সেখানে মেনে চলে আর মোট যান্ত্রিক শক্তি সেখানে ধ্রুবক থাকে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে ডেল্টা, আমরা যদি লিখি ডেল্টা ইউ সমান হবে মাইনাস ডব্লিউ, আর ডেল্টা
কাইনেটিক এনার্জি সমান হচ্ছে প্লাস ডব্লিউ। এই দুটাকে যোগ করলে কী হবে, ডেল্টা ইউ প্লাস ডেল্টা কাইনেটিক এনার্জি সমান হবে 0। অর্থাৎ কোনো সংরক্ষী সংস্থায় আমরা যদি দেখি যে মোট শক্তির পরিবর্তন কত, সেক্ষেত্রে আমরা দেখব মোট যে যান্ত্রিক শক্তির পরিবর্তন একটা ক্লোজ পাথে সেটার মান 0 হবে, কারণ ডেল্টা এটা হবে ইউ প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 0। আর এখান থেকেই আমরা এই যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটাই লিখতে পারবো, ইউ প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, স্থির। তাহলে আমরা বুঝতে পারছি যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়, আর সংরক্ষিত হয় বলে আমরা বলতে পারি যে কোনো বলক্ষেত্রে যদি আমরা একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে কোনো বস্তুকে নিয়ে যাই, তাহলে তার মোট গতিশক্তি আর স্থিতিশক্তি ধ্রুবক থাকবে এবং সেই বলক্ষেত্রটাকে সংরক্ষী বলক্ষেত্র বলা যাবে। এখন আমরা স্থিতিশক্তির হিসেব করব। স্থিতিশক্তির একটা পজিশনের জন্য হিসেব করেছি, এবার বিকৃতির কারণে স্থিতিশক্তি। বিকৃতির কারণে আমরা স্থিতিশক্তির মান হিসেব করব। দেখো এই রকম একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটাকে এইভাবে যুক্ত করা আছে, আস্তে আস্তে আমি এটাকে বাড়ালাম, এই ব্লকটাকে আমি টেনে এটাকে বাড়ালাম, প্রসারিত করলাম। প্রসারিত করার সঙ্গে সঙ্গে আমরা হুকের সূত্র থেকে জেনেছি যে এইদিকে একটা বল কাজ করে, সেটা যতটা বাড়িয়েছি তার সঙ্গে সমানুপাতিক হয়, আর এই কেটাকে বলে স্প্রিং ধ্রুবক। তোমরা ক্লাস 11-এও এটা পাবে, স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে পাবে, আর ক্লাস 9-এও তোমরা এটা পেয়েছো যে এই দিকে অপোজিট দিকে একটা বল বিকৃতির কারণে কাজ করে। এই কে বলা হয় স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিংয়ের বল ধ্রুবক। আর এখানে এফ সমান আমি লিখবো, দেখো এক্স যদি এদিকে হয়, এফ হচ্ছে এদিকে, তাহলে এক্সের বিপরীত অভিমুখে বলে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স লিখবো। এইটাকে যখন আমি এখান থেকে এখানে প্রসারিত করলাম, আমি কত কাজ করেছি, কৃতকার্য কত হয়েছে সেটা আমি এবারে হিসেব করব। কৃতকার্য ডব্লিউ সমান আমরা জানি ইন্টিগ্রেশান এফ ডট ডিএক্স। এখানে এক্সটা প্রথমে 0 ছিল, পরে এক্স হয়েছে। এবারে আমি এফের জায়গায় মাইনাস কে এক্স বসাবো, মাইনাস কে এক্স ইন্টু ডিএক্স 0 টু এক্স। তাহলে মাইনাস কে বেরোলে এক্স ইন্টু ডিএক্স 0 টু এক্স যদি বসাই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই 2। এখানে এক্স স্কোয়ার বাই 2 যদি হয়, এটা হবে হাফ কে এক্স স্কোয়ার বাই 2। আর এখানে এক্সের লিমিট এক্স বসালে এক্স হবে, আর 0 বসালে 0 হবে, তার মানে এর অ্যান্সারটা এটা হবে। তোমরা বুঝতেই পারছো, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস থাকবে। তাহলে ওর মধ্যে কত পরিমাণ স্থিতিশক্তি জমা হয়েছে তোমরা বলবে কি না, স্থিতিশক্তির পরিবর্তন সমান আমরা জানি ডেল্টা ইউ সমান কি হয় না মাইনাস ডব্লিউ। এখানে ডব্লিউটা কত, এটা, তাহলে মাইনাস ডব্লিউ হবে প্লাস কে এক্স স্কোয়ার। প্রাথমিকভাবে স্থিতিশক্তি আমরা 0 ধরবো। ফার্স্ট আমরা স্থিতিশক্তি এমন একটা রাশি, এটা একটা স্কেলার রাশি, এবং এর যে কোনো জায়গায় যে কোনো পজিশানের জন্য এর মানটাকে আমি 0 ধরতে পারি। তাহলে অ্যাট ফার্স্ট এখানে যদি ইউ ইনিশিয়াল 0 ধরি, তাহলে ইউ ফাইনাল হবে ইউ এর সঙ্গে সমান। তখন আমি এটা ইউ ফাইনালটা অর্থাৎ ডেল্টা ইউ সমান, এখানে ডেল্টা ইউ সমান কী হবে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, অর্থাৎ ইউএফ মাইনাস 0, ওইটাকেই আমি ইউ ধরবো। তার জন্য এখানে আমি লিখতে পারবো ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে স্থিতিশক্তির সঙ্গে ওয়ার্কের আমরা রিলেশান পেয়েছি, সেখান থেকে আমরা ডিরাইভ করতে পারলাম যে একটা স্প্রিং যার বল ধ্রুবকের মান কে, তাকে যদি আমি এক্স পরিমাণ প্রসারিত করি বা সংকুচিত করি, প্রতি ক্ষেত্রেই তার মধ্যে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ স্থিতিশক্তি জমা থাকবে। এইগুলো গিয়ে আমাদের স্থিতিশক্তির বিষয়। এবারে স্থিতিশক্তির হিসেব আমরা করে ফেলবো। আমরা যেমন গতিশক্তির হিসেব করেছিলাম,
স্থিতিশক্তির বিভিন্ন ক্ষেত্রে হিসেব আমরা করে ফেলব। ধরা যাক তোমাকে বলল যে একটি বস্তু F ইকুয়ালস টু 2x প্লাস 3y স্কোয়ার নিউটন 2x আই ক্যাপ দিয়ে দিই একটা জে ক্যাপ নিউটন বলের প্রভাবে বলের প্রভাবে 0 0 বিন্দু থেকে 1 2 মিটার বিন্দুতে পৌঁছলে যদি 0 0 বিন্দুতে স্থিতিশক্তির মান একটাই আমি উদাহরণ করাবো, বেশি উদাহরণ করাবো না, একটা ভালো করে বুঝে নাও আর বাকিটা তুমি পিডিএফে পেয়ে যাবে। স্থিতিশক্তির মান 5 জুল হয়, তবে 1 2 মিটার বিন্দুতে স্থিতিশক্তির মান কত? ভীষণ সিম্পল। যারা ইন্টিগ্রেশন জানে, যারা ভেক্টর জানে এবং যারা কৃতকার্যের যে লাস্ট লেকচারটা করেছে ভালো করে, সেখান থেকে তারা বলতে পারবে এখানে ফার্স্ট কৃতকার্য বের করতে হবে। কৃতকার্য সমান কি? ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। সেখান থেকে আমি পাবো এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই। এফ এক্সের ভ্যালু কত না 2x dx প্লাস 3y স্কোয়ার ডিওয়াই। এই এক্সের ভ্যালুর মান, এক্সের ভ্যালুটা কত থেকে কততে পরিবর্তন হচ্ছে? 0 থেকে 1। ওয়াইয়ের ভ্যালুটা কত থেকে পরিবর্তন হচ্ছে? 0 থেকে 2। এখানে কি হবে? এক্স স্কোয়ার বাই 2, তার সঙ্গে একটা 2 গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার উপরে 1 আর নিচে 0। আর এখানে ওয়াই কিউব, দেখো ওয়াই কিউব বাই 3 গুণ হয়ে যাবে, ওয়াই কিউব উপরে 2 নিচে 0। তাহলে এটা হবে 1 আর এটা হবে 8, অর্থাৎ 9 জুল হবে কৃতকার্য। ফার্স্ট আমরা কৃতকার্য হিসাব করলাম, আমাদের চেয়েছে কি স্থিতিশক্তির মান কত হবে। এবার আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করব। জাস্ট আমরা যেটা প্রুফ করলাম যে ডেল্টা ইউ সমান আমরা জানি মাইনাস ডব্লিউ, ডেল্টা কে সমান প্লাস ডব্লিউ, ডেল্টা ইউ সমান মাইনাস ডব্লিউ, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে ডেল্টা ইউ মানে কি? ইউএফ মাইনাস ইউআই সমান মাইনাস ডব্লিউ। এটাকে এবারে বা আমি লিখবো ইউআই মাইনাস ইউএফ, উল্টে দিলে কী হবে? এটা ডাব্লিউ। এবারে তোমার ইউআই দিয়ে দিয়েছে কত? 5 জুল। 5 মাইনাস ইউএফ সমান আমরা পাবো কি? ডাব্লিউ 9 জুল। জুল আমরা এখানে লিখবো না ইকুয়েশানে, পরের লাইনে আমরা লিখবো। তাহলে ইউএফকে এদিকে যদি নিয়ে আসি, 9কে যদি এদিকে নিয়ে আসি, ইউএফ ইকুয়ালস টু হবে 9 5 মাইনাস 9, 5 মাইনাস 9 সমান -4 জুল। তাহলে এটাই হলো অ্যান্সার। ভালো করে কিন্তু দেখে নাও, আমি সরে যাচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট করো, স্ক্রিনশট করে এটাকে ভালো করে বুঝে তুলে নাও, কারণ এই ধরনের অঙ্ক লাস্ট ভিডিওতে আমরা পেয়েছি। এবার শুধু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হলো। ওয়ার্ক পাওয়ার এনার্জির আমরা স্থিতিশক্তির বিষয়ে আলোচনা করলাম। আরও কিছু স্থিতিশক্তির প্রবলেম তোমরা পেয়ে যাবে। এই যে আমি হাফ কে এক্স দিলাম, সেটা থেকেও তুমি কিছু শক্তির অঙ্ক পেয়ে যাবে, সেগুলো পারবে। এই কারণে আমি এখানে বেশি অঙ্ক বাড়ালাম না। এবারে আমি চলে আসবো পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা কথাটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। আমরা যখন কোনো পদে থাকি, কোনো বিশেষ পদে, হ্যাঁ, সেটা কোনো মন্ত্রী পদে থাকতে পারি বা কোনো অফিসে কোনো বড় পদে থাকতে পারি, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু পাওয়ার থাকে, এখতিয়ার থাকে। সেই পাওয়ারটা কিন্তু এই পাওয়ার নয়, সেটা হলো ক্ষমতা। সেটা মানুষের কাছে, হ্যাঁ, মানুষের কাছে একটা তার নির্ভরযোগ্যতা, একটা তার মূল্য, সেটাকেই বোঝাতে আমরা পাওয়ার বুঝি। কিন্তু এখানে পাওয়ার হলো না কার্য করার হার। দুটো মেশিন আছে,
এ মেশিন আর বি মেশিন। এ মেশিনও চালিয়ে রেখেছি আমি, বি মেশিনও চালিয়ে রেখেছি। দেখা যাবে এ মেশিনে যে উৎপাদন হচ্ছে, দুটো একই ধরনের মেশিন, ধরো ফ্যাক্টরিতে একটা কিছু প্রোডাক্ট হয়, এ মেশিনে যে উৎপাদন হচ্ছে বি মেশিনে তার থেকে কম হতে পারে, বেশি হতে পারে। উৎপাদনটা আমরা কার সাপেক্ষে আমরা বিবেচনা করব? দুটোই যদি 1 ঘন্টা করে চালানো হয় তাহলে উৎপাদনটা আমরা তাদের মধ্যে কম্পেয়ার করতে পারবো, নাইলে পারবো কি করে? আমি এটাকে 2 ঘন্টা চালালাম, এটাকে 4 ঘন্টা চালালাম, 5 ঘন্টা চালালাম, হ্যাঁ, তাহলে তো উৎপাদনের মধ্যে যে সম্পর্ক সেটা চট করে বুঝতে পারবো না। এই কারণে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট সময় ধরে চালিয়ে দেখব যে কার থেকে উৎপাদনটা বেশি হচ্ছে। যার থেকে বেশি উৎপাদন আমরা পাচ্ছি সেটাতে তার ক্ষমতা অনেক বেশি বলে আমরা ধরব। হ্যাঁ, তাহলে যে যন্ত্রটাতে বেশি কার্য হয়, বেশি হারে কার্য হয়, অর্থাৎ প্রতি ঘন্টায় বা প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বেশি হারে যে কাজ করতে পারে তার ক্ষমতা তত বেশি। তাহলে এখানে ক্ষমতা কাকে বলে এটা যদি লিখে ফেলি যে কার্য করার হারকে, আর একটু ভালো করে লেখা যায় সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলে ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলে ক্ষমতা। তাহলে কার্য যদি ডব্লিউ হয় তাহলে ডিডিটি অফ ডব্লিউ, সময়ের সাপেক্ষে কার্য করার হার আমরা অবকলন জেনেছি, সেটা ভালো করে আমাদের ফিলিংস এসে গেছে যে কীরকম হয় এটা। কার্য করার হার বলতে আমরা এরকম লিখব কেন? সেখানে পাওয়ার, ক্ষমতা ইংরেজি পাওয়ার পি সমান আমরা এইভাবে লিখতে পারব। এবারে এই ডব্লিউকে আমরা কিভাবে লিখি না, ডিডিটি অফ এফ ডট ডিআর, কার্য সমান বল এবং সরণ এর ডট প্রোডাক্ট। এবারে এফ যদি কনস্ট্যান্ট হয়, মনে করি এফ ইকালস টু কনস্ট্যান্ট, এফ ইকালস টু কনস্ট্যান্ট হলে অর্থাৎ সময়ের সঙ্গে পরিবর্তন যদি তার না ঘটে সেক্ষেত্রে আমরা এফটাকে বাইরে নিয়ে আসতে পারবো, এফ ডট ডিআর বাই ডিটি। আর সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ, সেখান থেকে আমরা পাবো এফ ডট ভি। অর্থাৎ এই যে ক্ষমতাটা আমরা পেলাম, এই যে ক্ষমতা আমরা বললাম যে পি, এখান থেকে আমরা লিখেছি পি, পি সমান এফ ডট ভি, আমরা আলটিমেট পেলাম পি সমান এফ ডট ভি। কোনো বস্তুর তাৎক্ষণিক ক্ষমতা একটা নির্দিষ্ট ছোট্ট একটা সময়ের মধ্যে যে ক্ষমতা সে ব্যয় করছে, সেই তাৎক্ষণিক ক্ষমতাকে প্রকাশ করার জন্য এই সম্পর্কটাকে আমরা লাগাতে পারি। তার কারণ কি, যখন আমি তাৎক্ষণিক বলছি, ধরো আমার একটা বল চেঞ্জ হচ্ছে, এরকম চেঞ্জ হচ্ছে বল, আর এইদিকে ধরো সরণ, হ্যাঁ, বল আমার চেঞ্জ হচ্ছে খুব কম সময়ের জন্য, এটাকে যদি আমি ভি বলি, খুব কম সময়ের জন্য এই বলটাকে আমি কনস্ট্যান্ট ধরতে পারবো, তখন এখানে যে ভিটা এখানে থাকবে, এই ভি এর ভ্যালুটা, সেই ভি এর ভ্যালুটার সঙ্গে ডট প্রোডাক্ট মিলে আমি সেই মুহূর্তের ক্ষমতা পাবো। এবার প্রত্যেকটা মুহূর্তের ক্ষমতা যদি আমি যোগ করে দিই, অর্থাৎ ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে আমি কি পাবো না, আমরা টোটাল কৃতকার্য পাবো। ধরা যাক আমি এরকম করে লিখছি যে ডিডব্লিউ বাই ডিটি, ডিডব্লিউ বাই ডিটি সমান পাওয়ার। দেখো এটাও স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি, পাওয়ারের মাত্রা একক এই সমস্ততে আসছি। তার আগে আমি এটা বুঝিয়ে নিই, ডব্লিউ সমান হবে ডিডব্লিউ সমান হবে পি ইন্টু ডিটি, আর এখানে আমরা ডব্লিউ সমান পাবো ইন্টিগ্রেশন পি ইন্টু ডিটি। তাহলে প্রত্যেক মুহূর্তে পাওয়ার যদি আমরা জানতে পারি, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে পাওয়ার জানতে গেলে আমাকে কি করতে হবে না, ওই টি সময়ে পাওয়ার সমান হবে এফ ডট ভি। এইটা করে আমি কিন্তু পাওয়ারের মান প্রত্যেক মুহূর্তে জানতে পারবো, সেখান থেকে আমি কৃতকার্যের মান পেয়ে যাব। তাহলে আমরা পাওয়ার কাকে বলে দেখলাম। এবার পাওয়ারের সঙ্গে কৃতকার্যের যে রিলেশন সেটা আমরা বের করলাম। এবারে আমরা তার একক মাত্রা ইত্যাদি জানব। একক কি হবে না, এককও সেখানেও পরম একক আছে এবং অভিকর্ষীয় একক আছে। পরম একক আর অভিকর্ষীয় একক। কনভেনশনাল এককগুলো কী কী না, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার যে একক
সেটা হচ্ছে কি জুল পার সেকেন্ড। এই এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড। এটা প্রথমে সিজিএসে লিখব, আর এসআইতে তারপরে লিখব জুল পার সেকেন্ড। অভিকর্ষীয় একক কী লিখব না, আমরা সেখানে সিজিএস লিখেছিলাম গ্রাম মিটার বা গ্রাম ফোর্স মিটার, তাকে সেকেন্ড দিয়ে ভাগ করব, গ্রাম ফোর্স পার সেকেন্ড। আর এখানে গ্রাম মিটার, গ্রাম ফোর্স মিটার বা গ্রাম মিটার, আর এখানে এসআইতে হবে কিলোগ্রাম, কিলোগ্রাম, এই গ্রাম মিটার কেন, গ্রাম সেন্টিমিটার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিলোগ্রাম ফোর্স ইন্টু মিটার, এর এনার্জির ইউনিট দিয়েছে, তাকে সেকেন্ড দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। এবারে এই জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট করি, আর ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহারিক এককগুলো হচ্ছে কিলোওয়াট, মেগাওয়াট, এইসবের নাম আমরা শুনেছি। 1 কিলো, কিলো মানে কি 1000, 10⁻³ ওয়াট। মেগাওয়াট, মেগা মানে কি 10⁻6 ওয়াট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জেনেছি। এছাড়াও ক্ষমতার আরেকটা একক ব্যবহার করা হয়, সেটা হলো হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে কি 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 ফুট যদি 1 সেকেন্ডে উপরের দিকে তোলা হয়, তার জন্য যে ক্ষমতার প্রয়োজন হয় সেই ক্ষমতাকে আমরা হর্স পাওয়ার বলি। সেখানে আমরা দেখিয়েছি ক্লাস 9-এ 1 হর্স পাওয়ার সমান প্রায় 746 ওয়াট। আর 1000 ওয়াট সমান কী হবে না, সেক্ষেত্রে আমরা কি করব, 1 ওয়াট সমান 1-এর 746 বা 46 হর্স পাওয়ার। এটা থেকে এটা পেলাম, তাহলে এটা থেকে এটা পাবো। সেখান থেকে 1000 ওয়াট সমান হবে 1000 বাই 746 হর্স পাওয়ার। এই 1000 ওয়াট মানে কি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান হবে 1.34 হর্স পাওয়ার। এটাকে হিসেব করলে, ভাগ করলে 1000কে 746 দিয়ে আমরা পাবো 1.34 হর্স পাওয়ার। এই জিনিসগুলো তোমরা জানলে, পাওয়ারের একক, পাওয়ারের একক, এই সমস্ত এককগুলো এবং এদের মধ্যে রিলেশনও তোমরা করতে পারবে। এখন আমরা পাওয়ারের উপর দিয়ে দু একটা প্রবলেম করলেই আমাদের আপাততভাবে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই অংশটা খতম হবে। এবারে এক্সাম্পল 1 আমরা বলবো যে একটি বস্তু F equals to 3i cap plus 5j cap নিউটন বলের অধীনে V সমান 5i cap প্লাস 6j cap মিটার পার সেকেন্ড তাৎক্ষণিক বেগে চললে, ওই মুহূর্তে তার বেগ তাৎক্ষণিক বেগে চললে বস্তুটির তাৎক্ষণিক ক্ষমতা কত? তাৎক্ষণিক ক্ষমতা কত? তাহলে তুমি ফটাফট হিসাব করে ফেলবে। তাৎক্ষণিক ক্ষমতা P সমান F ডট ভি, এফের মান কত 3i cap প্লাস 5j cap, ডট প্রোডাক্ট ভি। এবার তুমি ডট প্রোডাক্ট জেনেছো, ভালো করে তোমরা শিখেছো। এখানে ডট কী হবে, i ডট i 1 হবে, 5 3 15, i ডট জে 0, জে ডট i 0, জে এটা থাকবে শুধু, 6×5 30, তাহলে হবে 45 ওয়াট, কারণ এটা নিউটন আছে আর এটা মিটার পার সেকেন্ড আছে। তাহলে এসআইতে আছে, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কী হয়, জুল পার সেকেন্ড, সেটাকে আমরা কি বলি, ওয়াট। এইভাবে তুমি হিসেব করে যেতে পারবে। এই হলো গিয়ে ক্ষমতার বিষয়। এছাড়াও তোমরা ক্ষমতার কিছু অঙ্ক করতে পারো, হ্যাঁ, ক্ষমতার অঙ্ক করতে পারো। আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে, যে স্থিতিশক্তির উপর, ক্ষমতার উপর, এইগুলোর উপর কিছু কিছু কোশ্চেন থাকে, সেগুলো তোমাদের কিন্তু আমি পিডিএফে দিয়ে দেব, তোমরা পিডিএফে সেগুলো পেয়ে যাবে। নেক্সট এক্সাম্পল টু, এখানে আমি ক্ষমতার আর একটা কিছু ক্ষমতার হিসেব আমরা করতে পারি। আমরা সরাসরি এমনি একটা বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে, সেক্ষেত্রে তার ক্ষমতা কত, এগুলো তো তুমি ক্লাস 9-এ করেছো, সেটা একটা এখানে করা যেতে পারে। আমরা বলবো যে একটি বস্তুকে একটি
50 কেজি ভরের একজন 50 কেজি ভরের ব্যক্তি 50 কেজি বোঝা নিয়ে 10 সেকেন্ডে 10 মিটার উচ্চতায় উঠলে ব্যক্তির ক্ষমতা কত? তাহলে বুঝতে পারছো এখানে কি লাগাতে হবে? প্রথমে কৃতকার্য করতে হবে। এখান থেকে ব্যক্তি উঠেছে মাথায় বোঝা নিয়ে এই পর্যন্ত, তাহলে কৃতকার্য কত করেছে? W=mgh। কত সময় লেগেছে সেটা দেওয়া আছে। এই কৃতকার্যকে টাইম দিয়ে ভাগ করলে তুমি ক্ষমতা পাবে। তাহলে ফরওয়ার্ড সমান কৃতকার্য বাই সময়, অর্থাৎ mgh/t জাস্ট করে দেবে। তাহলে কী হবে? m=50 + 50, কারণ ব্যক্তি নিজেও তো উঠেছে, তার নিজের ওজনটাকেও তুলতে হয়েছে, এই কারণে এখানে এই দুটো যোগ হবে। ইন্টু g 10 আর এই হলো 10, আর সেকেন্ড 10 সেকেন্ড ধরে উঠছে, 10 10 করে কাটবে। এটা হবে 100 × 10 সমান হবে 1000 ওয়াট, অর্থাৎ 1 কিলোওয়াট হবে আনসার। এইভাবে তুমি ফটাফট করে প্রবলেম করতে পারবে। তোমাদের কাছে এগুলো ভীষণ ভীষণ ইজি। নেক্সট আমি যাব আর একটা বিষয়ে আমি যাব, যে আমরা যেহেতু শক্তি শিখলাম, শক্তির সঙ্গে আমরা রিলেট করব। শক্তির সঙ্গে ওই যে গতিশক্তি আমরা পাচ্ছি, এই গতিশক্তির সঙ্গে আমরা রৈখিক ভরবেগের একটা রিলেশান আনার চেষ্টা করব। আমরা ক্লাস 9-এও এটা পেয়েছি, আবার এখানেও একটু আলোচনা করে নেব। দেখো, একটা বস্তুর ভর m, সে v বেগে যাচ্ছে, তাহলে তার কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জিকে আমি এখানে শুধু E দিয়ে লিখব বা K দিয়ে লিখব। K সমান কত? 12 mv²। আর তার ভরবেগ কত? এটা হলো গতিশক্তি আর এটা ভরবেগ। ভরবেগকে আমরা P দিয়ে লিখি, ভরবেগ হলো mv। তাহলে এদের মধ্যে রিলেশান কি? তুমি এটাকে p² করে দাও, p² সমান m², v², তাকে 2m দিয়ে ভাগ করে দাও, এটা 2m দিয়ে ভাগ করে দাও, তাহলে mm একটা কেটে যাবে, 12 mv² হবে। এই 12 mv²টাই হলো k। তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানে কাইনেটিক এনার্জি সমান p²/2m। রৈখিক ভরবেগের স্কোয়ার করে তাকে 2m দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা কাইনেটিক এনার্জি। আবার তুমি যদি উল্টোর দিকে তুমি চাও, অর্থাৎ কাইনেটিক এনার্জি থেকে তুমি রৈখিক ভরবেগের এক্সপ্রেশন চাও, তাহলে তোমাকে কী করতে হবে? p² সমান 2mk, সেখান থেকে তুমি পাবে p সমান √2mk। এগুলো তোমাদের কাছে বহুত ইজি, তোমরা এগুলো ইজিলি বুঝতে পারবে। এবারে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো ক্লাস 11-এ বিভিন্নভাবে এসে থাকে, যে কোনো বস্তুর যদি কোনো বস্তুর গতিশক্তি থাকে, তাহলে কোনো বস্তুর যদি গতিশক্তি থাকে তাহলে তার ভরবেগ শূন্য হতে পারে কি? কোনো বস্তুর গতিশক্তি রয়েছে কিন্তু তার ভরবেগ শূন্য, এটা কি কখনো সম্ভব? তুমি বলবে না, সম্ভব নয়। গতিশক্তি থাকা মানে বস্তুটার কিছু পরিমাণ গতিবেগ আছে, আর গতিবেগ ইন্টু ভরের গুণফলকে আমরা বলবো তার ভরবেগ। আবার তোমাকে এরকম প্রশ্ন দেবে যে একটা বস্তুর দুটো বস্তু রয়েছে, দুটো বস্তুর ভরবেগ সমান নয় কিন্তু গতিশক্তি সমান। ভরবেগ সমান নয় কিন্তু গতিশক্তি সমান, এটা সম্ভব হবে কি? তুমি বলবে হ্যাঁ, অবশ্যই সম্ভব হতে পারে। সেক্ষেত্রে তার ভর দুটো আলাদা হবে, কারণ এখানে তিনটে রাশি আছে, গতিশক্তি, ভর এবং ভরবেগ। সেক্ষেত্রে কোন বস্তুটার গতিশক্তি বেশি হবে? ধরো দুজনের গতিশক্তি সমান বলেছে, ভরবেগ আলাদা। দুটো বস্তু হালকা, আর দুটো বস্তুর মধ্যে একটা হালকা একটা ভারী, তাদের মধ্যে বলেছে P1 = P2, P1 = P2, অর্থাৎ ভরবেগ সমান। তাহলে কার গতিশক্তি বেশি হবে আর কার গতিশক্তি কম হবে? দেখো, এখানে ভরবেগ সমান দিয়েছে, মানে এই ফর্মুলাটা যদি আমি লাগাই তাহলে এটা সমান, যা পরিবর্তন হবে সেটা হবে k = 1/m।
অর্থাৎ ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে গতিশক্তি। এই কারণে হালকা বস্তুটার গতিশক্তি এখানে বেশি হবে। অর্থাৎ হালকা বস্তু যদি K1 হয়, K1 গ্রেটার দেন K2 হবে। আর ভারী বস্তুর যদি K2 লিখি, K1 দরকার নেই, এর গতিশক্তি K বেশি লিখব। হালকা বস্তুর K বেশি আর ভারী বস্তুর K কম। এইটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডেও আছে, আবার 11 স্ট্যান্ডার্ডেও আসতে পারে। নেক্সট তোমাকে বললো যে দুটো বস্তুর K1 = K2, অর্থাৎ গতিশক্তি সমান। এবারে গতিশক্তি সমান হলে কার ভরবেগ বেশি হবে? হালকা বস্তুর বেশি হবে না ভারী বস্তুর বেশি হবে? তাহলে গতিশক্তির এক্সপ্রেশনটা তুমি এখানে গতিশক্তি দিয়ে ভরবেগের এক্সপ্রেশনটা তুমি লিখবে এখানে P = √2mk। এখানে K যদি সমান হয় তাহলে Kটা কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাহলে P সমানুপাতিক, এখানে লিখব P সমানুপাতিক √m, P সমানুপাতিক √m। তাহলে হালকা বস্তুর ক্ষেত্রে P এর মান কম হবে, P কম হবে, আর ভারী বস্তুর P বেশি হবে। এই ধরনের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম এখানে আসতে পারে। হ্যাঁ, কোনো বস্তুর গতিশক্তি, স্থিতিশক্তি, ভরবেগ এইগুলোর মধ্যে সম্পর্ক এইভাবে তুমি পেতে পারবে। এবার তোমাকে বলবে কোনো বস্তুর গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? তুমি কি বলবে? না, গতিশক্তির এক্সপ্রেশন থেকে তুমি বলতে পারবে যে গতিশক্তি হলো ½ mv²। এম এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, বাস্তব ক্ষেত্রে ঋণাত্মক হতে পারে না। সে পার্টিকেল, অ্যান্টিপার্টিকেল সেগুলো তো আমরা জানি না, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে আছি, আমরা তো মলিকুলার স্টেটে যাইনি, আমরা তো কোয়ান্টাম মেকানিক্সে যাইনি, আমরা তো পার্টিকেল ফিজিক্সে যাইনি, আমরা রয়েছে শুধু ক্লাসিক্যাল ফিজিক্সে। ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভর সবসময় ধনাত্মক হবে, এটাও পজিটিভ, আর ভি নেগেটিভ হলেও তার স্কোয়ার সবসময় পজিটিভ হবে। এই কারণে বস্তুর গতিশক্তি পজিটিভ হতে পারে, এই সবসময় পজিটিভ হবে। হ্যাঁ, ভি এর মান পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যাই হোক না কেন, কে এর মান অলওয়েজ পজিটিভ হবে। এবার বলবে যে কে এর মান যদি পজিটিভ হয়, পি এর মান কি নেগেটিভ হতে পারে? অবশ্যই হতে পারে। কারণ কি, আমরা যেটাকে এই দিকে বেগ বলছি, উল্টো দিকে যদি সে একই বেগে যায় তখন আমি কি বলবো? এই ভরবেগ আর এই ভরবেগ কি সমান বলতে পারবো না, কারণ ভরবেগ একটা ভেক্টর রাশি। এই দিকে যদি পজিটিভ বলি, এটা যদি +p বলি, তাহলে এটা হবে -p। হ্যাঁ, অর্থাৎ গতিশক্তি যাই হোক না কেন, এখানেও গতিশক্তি পজিটিভ, কে পজিটিভ, এখানেও কে পজিটিভ, উভয় ক্ষেত্রে কে পজিটিভ, কিন্তু এখানে পি এর মান পজিটিভ আর এখানে পি এর মান নেগেটিভ। এই কারণে বলবে যে গতিশক্তি সবসময় ধনাত্মক হলেও ভরবেগের মান ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে। এই সমস্তগুলো এখানে আলোচনায় আছে, আর তেমন কিছু নেই। এই রকমভাবে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে যাও। তোমাদের এর সঙ্গে আমি ইজি টু ডাইজেস্ট বলতে আমাদের যে পিডিএফ রয়েছে, সেই পিডিএফের নোটের সঙ্গে ইজি টু ডাইজেস্ট অংশ পাবে। সেখানে কিছু প্রশ্ন উত্তর আলোচনা পাবে, যেগুলো পরীক্ষাতে খুবই প্রাসঙ্গিক। সেগুলো পড়লেও তোমাদের বেশ আইডিয়া ভালো হবে, তোমাদের মনে ধরবে বিষয়টা। এই কারণে সেগুলো আমি দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। আজকে এই পর্যন্ত, আপাতত এই পর্যন্ত। এরপরে আমি দৃঢ় বস্তুর ঘূর্ণন, সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, হ্যাঁ, জড়তা ভ্রামক, আর কি আছে, রোলিং বডি, হ্যাঁ, একটা বস্তু গড়িয়ে যাচ্ছে, একটা চাকার গতি, এই সমস্তগুলো নিয়ে আলোচনায় আসবো। তবে এই পর্যন্ত তোমরা ভালোভাবে দেখো। এরপরের আলোচনা আসার আগে এই বিষয়গুলোকে একেবারে ঝালিয়ে নিতে হবে, কারণ সেখানে রৈখিক এবং কৌণিক উভয় বিষয় রয়েছে। অর্থাৎ একটা বস্তু যখন গড়িয়ে যাচ্ছে তখন চাকার মাঝখানের যে বিন্দুটা সে স্ট্রেট লাইনে চলে যাচ্ছে, তার চলন হচ্ছে, আর চাকার বাকি বিন্দুগুলো কী করছে? জটিল গতিতে যাচ্ছে, তার বিভিন্ন অবস্থানে তার বেগের মান এবং দিক চেঞ্জ হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিভিন্ন কণার ক্ষেত্রে, যেটা কেন্দ্র থেকে যত দূরে থাকবে তার উপর ডিপেন্ড করবে তার গতিবেগের মান। নির্দিষ্ট মুহূর্তে তার গতিবেগের মান ও দিক সম্পূর্ণ আলাদা হবে। সেই যে জটিল গতি, সেই জটিল মিশ্র গতি আমাদের আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের যে এতদিনের যে গতি এবং কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স, পুরো যে মেকানিক্স আমরা জানলাম, এবং তার সঙ্গে শক্তি, কার্য শক্তি ক্ষমতা জানলাম, সব কটাকে
সুন্দরভাবে আমরা ক্লিয়ার করে নিতে হবে, সুন্দরভাবে গুলে খেতে হবে, তবেই আমরা সেগুলো ভালো করে শিখতে পারবো, বুঝতে পারবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে।